সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন থ্রিটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএস ফার্স্ট কোর্স বা ডিগ্রি থার্ড ইয়ার আসো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সাবজেক্টে অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো তোমাদের সেটা দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমি সাজেশন থ্রির প্রশ্নটা নিয়ে আসলাম তোমাদের জন্য। ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স অফ নর্দার্ন ব্যাংক লিমিটেড, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2016। অর্থাৎ নর্দার্ন ব্যাংক লিমিটেডের নিচের তথ্য থেকে 31 ডিসেম্বর 2016 সালের জন্য একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, অ্যাকাউন্টস টাইটেল, ডেবিট একটা টাকার ঘর এবং ক্রেডিট একটা টাকার ঘর। শেয়ার ক্যাপিটাল প্রথমে দেওয়া আছে, দেখো 10,000 শেয়ার, অ্যাট দ্য রেট অফ টাকা 100 ইস, সেই হিসাবে 10 লক্ষ টাকা হলো শেয়ার মূলধন। রিজার্ভ ফান্ড দেওয়া আছে 4 লক্ষ টাকা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে ক্যাপিটাল আছে 10 লক্ষ টাকা এবং রিজার্ভ ফান্ড আছে 4 লক্ষ টাকা। এখান থেকে তোমাকে একটা সিদ্ধান্ত উপনীত হবে যেখানে অবশ্যই স্ট্যাটুটরি রিজার্ভ বা বিধিবদ্ধ সঞ্চিতি ধরতে হবে। ব্যাংকিং অ্যাক্ট 1991 অনুযায়ী যে শেয়ার ক্যাপিটালের চাইতে যদি রিজার্ভ ফান্ডের পরিমাণ কম হয়, অবশ্যই বিধিবদ্ধ সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। তো এখানে যেহেতু রিজার্ভ ফান্ড 4 লাখ, শেয়ার ক্যাপিটাল 10 লাখ, এখানে অবশ্যই তোমাকে কি করতে হবে, স্ট্যাটুটরি রিজার্ভ বা বিধিবদ্ধ সঞ্চিতিটা সংরক্ষণ করতে হবে নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপর। তারপরে ফিক্সড অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এই যতগুলো ডিপোজিট আছে সবগুলো ডিপোজিট কিন্তু ব্যাংকের জন্য দায়, সেজন্য কিন্তু এগুলো সব ক্রেডিট দিকে বসছে। আমরা সবাই জানি রেওয়া মিলে সকল আয় দায় এবং মূলধন ক্রেডিট দিকে বসে, আর ডেবিট দিকে সকল খরচ, সম্পদ এবং উত্তোলন বসে। মানি এট কল এট শর্ট নোটিশ, এটা ব্যাংকের জন্য একটা সম্পদ, তাই ডেবিট দিকে। ইনভেস্টমেন্ট সম্পদ, তাই ডেবিট দিকে টাকা বসছে। স্যালারিস, এটা একটা খরচ, ইনক্লুডিং ডিরেক্টর ফি টাকা 5,000, তো স্যালারিস হলো 80,000, যার মধ্যে ডিরেক্টরদের বেতন আছে 5,000 টাকা। ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবল, অর্থাৎ প্রাপ্য সুদ, সহজ কথায় সুদ বাবদ বকেয়া আয় আছে। বকেয়া যে কোনো আয় কিন্তু সম্পদ, সেজন্য এটা ডেবিট দিকে। রেন্ট 20,000 টাকা, এটা খরচ ডেবিট দিকে। ডিভিডেন্ড রিলেটিং টু 2015, লভ্যাংশ প্রদান 2015 সালের 40,000 ডেবিট দিকে। জেনারেল এক্সপেন্সেস খরচ বলে ডেবিট দিকে, এবং এই জেনারেল এক্সপেন্সেসের সাথে বলা আছে ইনক্লুডিং স্টেশনারি টাকা 5,000, অর্থাৎ 5,000 টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে। ইনকাম স্টেটমেন্ট 2016, ব্র্যাকেটে লেখা আছে ক্রেডিট 2 লক্ষ টাকা। এখানে ইনকাম স্টেটমেন্ট বলতে রেওয়া মিলের ভিতরে যে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে, সেটা কিন্তু লাস্ট ইয়ার প্রফিট বা লাস্ট ইয়ার বা বিগত বছরের লস বা প্রফিট হবে। ব্র্যাকেটে যখন ক্রেডিট, অবশ্যই এটা প্রফিট হবে, তাছাড়া প্রফিট বলেই কিন্তু এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে। আর যদি ডেবিট থাকতো এখানে বা টাকাটা ডেবিট দিকে থাকতো, তাহলে কিন্তু লাস্ট ইয়ার লস হইতো। প্রিমিসেস আঙ্গিনা, এটা একটা সম্পদ প্রতিষ্ঠানের, সেজন্য ডেবিট দিকে। আমরা প্রশ্নের বাকি অংশের জন্য পেজ 2-তে যাব। বাকি অংশ নিয়ে আসলাম, রেওয়া মিলে অংশ বাকিটা। ডেবিট পাশে ক্যাশ ইন হ্যান্ড সম্পদ, সেই ডেবিট দিকে। ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে জমা। ক্যাশ উইথ আদার ব্যাংক, অন্যান্য ব্যাংকে জমা, এগুলো কিন্তু সম্পদ। লোন ফ্রম ব্যাংকস, এটা দায়, অন্যান্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। ডিসকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট, এটা আয়, ক্রেডিট দিকে পড়ছে 6,50,000। বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টেড, বিল পারচেস করছে 70 লক্ষ টাকা, এটা ধরনের সম্পদ। বিলস পেয়াবল দায়, ক্রেডিট দিকে তাই। লোন, ক্যাশ, ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট, এটা সম্পদ ব্যাংকের জন্য 70 লক্ষ টাকা দায়, রেওয়া মিলের ডেবিট দিকে। আনক্লেম ডিভিডেন্ড, দাবিহীন লভ্যাংশ, এটা দায়, সেজন্য ক্রেডিট দিকে। অ্যাকাউন্টস পেয়াবল দায়, সেজন্য ক্রেডিট দিকে। টোটাল 1,56,10,000 টাকা ডেবিট এবং ক্রেডিটের যোগফল মিলানো আছে। এরপরে আদার ইনফরমেশন বা অন্যান্য তথ্য দেওয়া আছে কিছু, দেখো। রিবেট অন আনএক্সপায়ার্ড বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টেড ওয়াজ টাকা 10,000, অর্থাৎ মেয়াদোত্তীর্ণ বিল ক্রয় এবং ছাড়ের উপর রেয়াত ছিল 10,000 টাকা। প্রোভাইড 5% ডেপ্রিসিয়েশন অন প্রিমিসেস, অর্থাৎ প্রিমিসেস যে সম্পদ আছে সেটার উপর 5% অবশ্যই ধরতে হবে। ইট ইজ এসেনশিয়াল টু প্রোভাইড টাকা 30,000 অ্যাজ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, অর্থাৎ
অনাদায়ী দেনা সঞ্চিতি বাবদ 30,000 টাকা সংরক্ষণ করতে হবে। দ্য ভ্যালু অফ স্টেশনারি অন 31 ডিসেম্বর 2016 ওয়াজ টাকা 1000, অর্থাৎ স্টেশনারি বাবদ 31 ডিসেম্বর 2016 সালে 1000 টাকা দেখা যাচ্ছে, যেটা অব্যবহৃত স্টেশনারি বা সমাপনী স্টেশনারি বলতে পারো। রেন্ট ফর 2015 ওয়াজ নট ইন এরিয়ার, বাট 2 month রেন্ট ফর 2016 নট ইয়েট পেড। এটার অর্থ হলো যে ভাড়া বাবদ 2015 সালে কোনো বকেয়া ছিল না, বাট 2016 সালে 2 মাসের ভাড়া বকেয়া আছে। ডিরেক্টরস ফি টাকা 1000 ইয়েট টু বি পেড। এটার অর্থ হলো যে পরিচালকদের ফি এখনও পরিশোধ করা বাকি আছে, তার মানে পরিচালকদের ফি বাবদ 1000 টাকা বাকি আছে। তো এই হলো ইনফরমেশন। এখান থেকে একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। আমরা পেজ 3 থেকে সমাধান শুরু করব। পেজ 3-তে নিয়ে আসলাম, আমরা একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করলাম। এখানে প্রথমে ব্যাংকের নাম নর্দার্ন ব্যাংক লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট, ডেট লিখব ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016। অ্যাকাউন্টস টাইটেল একটা কলাম, 3টা টাকার কলাম দিব, টাকা টাকা টাকা। এখানে 3টা টাকার কলাম দেওয়ার কারণ হলো যদি সমন্বয়ে কোনো কাজ থাকে সেগুলো কিন্তু আমরা প্রথম কলামে করব, তারপরে সেটাকে সেকেন্ড কলামে নিয়ে আসবো, ফাইনালি অ্যান্সার লেখার জন্য আমরা থার্ড কলামটা ইউজ করব। ইনকাম স্টেটমেন্টে আমরা সবাই জানি সবার আগে ইনকামটা লিখতে হয়। তো সবাই আমরা এটা একদম আগে থেকে জানি, ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীতে ইনকাম লিখব। ইনকাম লিখে প্রথম ইনকাম যেটা ডিসকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট ইনকাম 6,50,000, সেটা কিন্তু প্রশ্নে একদম তোমার ক্রেডিট পাশে থাকবে। তোমার যে রেয়ামিল আছে, খেয়াল করবা মনোযোগ দিয়ে, তোমার যে রেয়ামিল আছে, এই যে রেয়ামিলের ডিসকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট নামে ক্রেডিট দিকে দেখো 6,50,000। দেখো এটা কিন্তু ক্রেডিট বলেই, এটা ক্রেডিট বলেই এটা কিন্তু ইনকাম, আর ইনকাম বলে কিন্তু এটা ক্রেডিট দিকে। খেয়াল করবা রেয়ামিলের ক্রেডিট দিকে সকল ইনকাম বসে। তো ডিসকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট ইনকাম 6,50,000 রেয়ামিল থেকে আমরা ইনকাম স্টেটমেন্টে বসাইলাম। বসানোর পরে সেখান থেকে লেস করব রিবেট অন আনএক্সপায়ার্ড বিলস 10,000 টাকা। এটা কিন্তু আমাদের সমন্বয়ের মধ্যে আছে। দেখো এই যে রিবেট অন আনএক্সপায়ার্ড বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্ট ওয়াজ টাকা 10,000, অর্থাৎ মেয়াদোত্তীর্ণ বিল ক্রয় বা ছাড়ের উপর রেয়াজ ছিল কত টাকা? 10,000। এই 10,000 টাকা যেটা ডিসকাউন্ট সেটা মাইনাস করতে হবে ডিসকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট ইনকাম থেকে। মাইনাস করে 6,40,000, এটাই হবে নেট ইন্টারেস্ট ইনকাম। এই নেট ইন্টারেস্ট ইনকাম থেকে আমরা লেস করব অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন ব্যয়গুলো প্রশ্নের সিরিয়ালি দেওয়া আছে। আমরা যদি প্রশ্নে দেখি, প্রথমে স্যালারিজ দেওয়া আছে, দেখো স্যালারিজ, তবে তার ভিতরে একটা কিন্তু সমন্বয় বলে দিছে ব্র্যাকেট দিয়ে, ইনক্লুডিং ডিরেক্টর ফি টাকা 5,000, অর্থাৎ স্যালারিজ আছে 80,000, যার মধ্যে ডিরেক্টর ফি হলো কত? 5,000। তার মানে স্যালারিজ খরচটার মধ্যে 80,000 টাকা ডিরেক্টরদের ফি অন্তর্ভুক্ত আছে, সেটা মাইনাস করে কিন্তু দেখাইতে হবে। তো স্যালারিজ ফি যেটা, ঠিক আছে, সেখান থেকে ডিরেক্টর ফি 5,000 মাইনাস করে 75,000 নিয়ে আসলাম। তো সমন্বয়গুলোর কাজ করার জন্য আসলে আমরা এই ফার্স্ট কলামটা ইউজ করব। এখন ডিরেক্টর ফি এটাও একটা কিন্তু খরচ, এটা কিন্তু তোমার ইনকাম স্টেটমেন্টে এই খরচের আওতায় আলাদাভাবে দেখাইতে হবে, যেটা আমরা এখানে দেখাচ্ছি। খেয়াল করো, এই যে দেখো এই জায়গায় এসে ডিরেক্টর ফিটা বসাই দিলাম। তুমি চাইলে তার নিচেও লিখতে পারবো, সমস্যা নেই, তবে একটু দূরে করে লিখলে জিনিসটা ভালো, ঠিক আছে। ডিরেক্টর ফি যেটা স্যালারিসের ভিতরে অন্তর্ভুক্ত হলো সেটা আলাদাভাবে এখানে দেখাইলাম প্রথম কলামে, কারণ আবার এটার সাথেও কিন্তু সমন্বয় আছে। এটার সাথে কি সমন্বয় আছে দেখো, একদম লাস্ট লাইনে বলছে যে ডিরেক্টর ফি টাকা 1,000 ইয়েট টু বি পেড, মানে ডিরেক্টর ফি বাবদ 1,000 টাকা বকেয়া। তো সেটা প্রথম কলামে লিখছি ডিরেক্টর ফি, তার সাথে আউটস্ট্যান্ডিং যেটা বকেয়া যোগ করে ফাইনালি লাস্ট কলামে লিখছে। তাহলে আমরা স্যালারিসের সাথে যে কাজ ছিল প্রিভিয়াস পেজে সেটা করে ফেললাম। স্যালারিসের ডিরেক্টর ফি মাইনাস করলাম, ডিরেক্টর ফিকে আলাদাভাবে দেখাইলাম এবং ডিরেক্টর ফির যে বকে আছে সেটা যোগ করে ফাইনালি লাস্ট করে নিয়ে গেছি। এরপরে রেন্ট আছে 20,000, বাট রেন্ট নিয়ে কিন্তু সমন্বয় আছে। দেখো এই যে রেন্ট আছে এই জায়গায় কি বলছে, দেখো রেন্ট ফর 2015 ওয়াজ নট ইন এরিয়ার, মানে 2015 সালে রেন্টের কোনো বকেয়া নেই, বাট 2 month রেন্ট ফর 2016 নট ইয়েট পেড, কিন্তু 2016 সালে ভাড়া বাবদ 2 মাসের বকেয়া আছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের মূল রেন্ট কত আছে, দেখো তো মূল রেন্ট আছে 20,000, ওকে। সে 20,000-এর মধ্যে 2 মাসের বকেয়া আছে 16 সালের। এখন আমরা কি করব, সেই রেন্ট যেটা 20,000 টাকা আগে লিখব প্রথম কলামে, লিখে সেটাকে 2 মাসের খরচ বকেয়া বের করব।
রেন্ট 20,000 টাকার মধ্যে যদি 2 মাসের বকেয়া থাকে তার মানে 1 বছর সমান তো 12 মাস। 12 মাস থেকে 2 মাস বকেয়া হলে তার মানে 10 মাসের টাকা দিছে। আর 10 মাসে যদি 20,000 হয় 2 মাসে কত, সেজন্য বকেয়া বা আউটস্ট্যান্ডিং বের করার জন্য 20,000কে 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে 4,000 টাকা বকেয়া বের করে নিব। বকেয়া বের করে সেটা মূল রেন্টের সাথে যোগ করে 24,000 টাকা রেন্ট দেখাইলাম। তাহলে আমরা রেন্টের বকেয়া কীভাবে বের করছি মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানে 2 মাসের বকেয়া বলছে, সেজন্য আমরা এটাকে 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করছি। কোনো কারণে যদি এটা 1 মাসের বকেয়া বলতো তাহলে কিন্তু এই 20,000কে 11 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করতে হইতো। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে জিনিসগুলো খেয়াল করবা। রেন্টের বকেয়া কীভাবে বের করে, যে কোনো খরচের বকেয়া যদি 2 মাসের বকেয়া 3 মাসের বকেয়া এরকম বলে কীভাবে বের করে, এগুলো কিন্তু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। তো আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে আসলাম, জেনারেল এক্সপেন্সেস 15,000, সেটা খরচ থেকে নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নে দেখি যে জেনারেল এক্সপেন্সেস আমাদের ব্র্যাকেটে বলা আছে ইনক্লুডিং স্টেশনারি টাকা 5,000, অর্থাৎ জেনারেল এক্সপেন্সেস হলো 15,000, যার মধ্যে স্টেশনারি বাবদ অন্তর্ভুক্ত আছে 5,000 টাকা। তো এটাও কিন্তু আলাদা করে নিতে হবে। ঠিক আছে, এই জেনারেল এক্সপেন্সেস 15,000 লিখলাম, স্টেশনারি এক্সপেন্সেস যেটা অন্তর্ভুক্ত আছে সেটা মাইনাস করলে মূল জেনারেল এক্সপেন্সেসটা বাইরে লিখলাম। এখন এই স্টেশনারি এক্সপেন্সেস এটা একটা খরচ, ডিরেক্টর ফিকে যেভাবে কাজ করছিলাম, তো সেই জন্য এটাকে আবার আলাদাভাবে স্টেশনারি এক্সপেন্সেস প্রথম করে লিখলাম, কারণ এটার সাথে সমন্বয় আছে। দেখো এখানে কিন্তু ডিরেক্টর ফি এবং আউটস্ট্যান্ডিংয়ের কাজ আমরা আগে করে ফেলছি। হ্যাঁ, সেজন্য আমরা সরাসরি এখন এই জেনারেল এক্সপেন্সেস থেকে স্টেশনারি মাইনাস করে ওই স্টেশনারি এক্সপেন্সেসটা আলাদাভাবে লিখে এটার সাথে কী সমন্বয় আছে সেটা খেয়াল করব। দেখো এখানে বলছে দ্য ভ্যালু অফ স্টেশনারি অন 31 ডিসেম্বর 2016 ওয়াজ টাকা 1,000, অর্থাৎ 31 ডিসেম্বর 2016 সালে স্টেশনারি মজুত হিসাবে 1,000 টাকা দেখা যাচ্ছে, যেটাকে আমরা অব্যবহৃত স্টেশনারি বা সমাপনী স্টেশনারি বলে থাকি। তো স্টক অফ স্টেশনারি সবসময় কিন্তু মাইনাস হবে যেটা ক্লোজিং স্টক হলে, অর্থাৎ 31 ডিসেম্বর হলে, সেজন্য এটা 1,000 মাইনাস করে দিলাম। 5,000 থেকে 1,000 মাইনাস করলে 4,000 টাকা চলে আসবে। এরপরে সমন্বয় বলছিল যে ডেপ্রিসিয়েশন ধরতে। আমরা যদি সমন্বয়ের দিকে খেয়াল করি, দেখো এই জায়গায় বলা আছে প্রোভাইড 5% ডেপ্রিসিয়েশন অন প্রিমিসেস, অর্থাৎ প্রিমিসেসের উপরে 5% অবশ্যই ধরো। তাহলে আমরা প্রিমিসেস কত আছে দেখো, প্রিভিয়াস পেজে প্রিমিসেস ছিল 12 লাখ। এই 12 লাখের উপরে তোমাকে 5% কী করতে বলছে, অবশ্যই ধরতে বলছে। তাহলে আমরা অবশ্যই ধরবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 12 লাখ প্রিমিসেস, তার 5% ধরলে 60,000 টাকা। এখন সবগুলো খরচ যদি আমরা যোগ করি, এই যে 10,000, 6,000, 4,000, 60,000, তাছাড়া আগের প্রিভিয়াস পেজেও কিছু খরচ ছিল 75,000, 24,000, এখান থেকে 75,000, 24,000, হ্যাঁ, এগুলো যদি তুমি প্লাস করো 10,000, 6,000, 4,000 এবং 60,000, মোট 1,79,000, এটাই হবে টোটাল অপারেটিং এক্সপেন্সেস। এই টোটাল অপারেটিং এক্সপেন্সেস 1,79,000 থেকে আমরা কি করব, মাইনাস করে দেব 1,79,000টা। আমরা যে প্রিভিয়াস পেজে একটা ইনকাম বের করে রাখছি 6,40,000, এই নেট ইন্টারেস্ট ইনকাম 6,40,000 থেকে 1,79,000 মাইনাস করো, 4,61,000 আসবে। এটার নাম হবে নেট প্রফিট বিফোর প্রভিশন। এখান থেকে লেস করব প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 30,000। এটা কিন্তু আমাদের এখানে বলা আছে, দেখো এই জায়গায় বলা আছে যে ইট ইজ এসেনশিয়াল টু প্রোভাইড টাকা 30,000 অ্যাজ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, অর্থাৎ অনাদায়ী দেনা সঞ্চিতি বাবদ 30,000 টাকা সংরক্ষণ করতে হবে। তাহলে 4,61,000 থেকে 30,000 মাইনাস করব, 4,31,000 পাবো। এটার নাম হবে নেট প্রফিট বিফোর ট্যাক্স। এই নেট প্রফিট বিফোর ট্যাক্স পর্যন্ত করার পরে যেহেতু ট্যাক্স নাই, সেজন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েশনটা শুরু করব বা বন্টন সমূহ। বন্টনের মধ্যে প্রথমে আমরা কি লিখি, লাস্ট ইয়ার প্রফিট, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রফিট যেটা, সেটা কিন্তু প্রশ্নের ভিতরে বলা আছে। দেখো এই যে ইনকাম স্টেটমেন্ট 2016 ক্রেডিট লিখা আছে, ক্রেডিট দিকে আছে রেয়ামিলের 2 লক্ষ টাকা, ক্রেডিট দিকে আছে বলে এটা প্রফিট এবং এটা লাস্ট ইয়ার প্রফিট। তো এখানে লেখা আছে প্রিভিয়াস ইয়ার প্রফিট 2 লাখ, তুমি লাস্ট ইয়ার প্রফিট লিখলে হবে। তার থেকে লেস করতে হবে ডিভিডেন্ড থাকলে, প্রশ্নে কিন্তু 40,000 টাকা ডিভিডেন্ড দেওয়া আছে। দেখো ডিভিডেন্ড রিলেটিং টু 2015 40,000, এই ডিভিডেন্ড মাইনাস করতে হবে। মাইনাস করার পরে আমরা যে স্ট্যাটুটরি রিজার্ভের কথা বলছিলাম, প্রশ্নে যেহেতু ক্যাপিটাল ফান্ডের চাইতে রিজার্ভ ফান্ড ছোট, দেখো এই যে শেয়ার ক্যাপিটাল 10 লাখ, রিজার্ভ ফান্ড 4 লাখ। আইনে লেখা আছে যদি শেয়ার ক্যাপিটালের চাইতে রিজার্ভ ফান্ড ছোট হয় সেক্ষেত্রে স্ট্যাটুটরি রিজার্ভ সংরক্ষণ করতে হবে 20%। কিসের উপর, নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপর। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স 4,31,000, তার 20% যদি আমরা করি 4,31,000 গুণ 20% 86,200। এখন 1,60,000 থেকে
সে স্টেটের রিজার্ভ ৮৬,২০০ মাইনাস করো, ৭৩,৮০০ পেয়ে যাবা। এখন এই অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যালেন্সটা তুমি যোগ করে দিবা ৪,৩১,০০০ এবং ৭৩,৮০০ যোগ করলে ৫,০৪,৮০০। এটাই হবে রিটার্ন প্রফিট অ্যাজ অন 31/12/2016, অর্থাৎ 31শে ডিসেম্বর 2016 সালের জন্য সংরক্ষিত মুনাফা হবে ৫,০৪,৮০০ টাকা। এই ছিল আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।